রিজার্ভ খালি করে বাংলাদেশের অবস্থা পাকিস্তান শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ করার মাস্টার প্ল্যান ছিল হাসিনা সরকারের। আর এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান। দাবি করা হচ্ছে এই টাকা দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র তুলে দেয়া হবে নাশকতাকারীদের হাতে, যার মাধ্যমে আরও একবার নৈরাজ্য সৃষ্টি হবে পুরো দেশ জুড়ে। কিন্তু কিভাবে শেয়ার বাজারের খলনায়ক রিজার্ভের 30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন? সর্ষের ভূত হয়ে কারা সাহায্য করছিল তাকে? এমন প্রশ্ন এই মুহূর্তে শোনা যাচ্ছে দরবেশ সালমানকে ঘিরে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং রাজনীতিতে বহুল আলোচিত ও বিতর্কিত এক চরিত্র সালমান ফজলুর রহমান, যিনি সর্বসাধারণের কাছে সালমান এফ রহমান নামে পরিচিত। প্রবল গণ আন্দোলনের মুখে সদ্য পদত্যাগকারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তিনি। সাবেক জাতীয় পার্টির সরকার ও আওয়ামী লীগ সরকারের এই সুবিধাভোগী প্রবল গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে গেছেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অর্থনীতিকে স্রেফ খোলসে পরিণত করার পরিকল্পনা ছিল হাসিনা সরকারের। আর এই পরিকল্পনার অংশ হিসেবে দরবেশ সালমান রিজার্ভ থেকে হাতিয়ে নিয়েছেন $30 মিলিয়ন। এদিকে সালমান এফ রহমানকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে $30 মিলিয়ন দেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 4 কর্মকর্তা। গত 12 আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। সর্ষের ভূত হয়ে সালমানের হাতে এই বিশাল অঙ্কের টাকা তুলে দেওয়ার পেছনে অভিযুক্ত কর্মকর্তারা হলেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম, পলিসি অ্যাডভাইজার আবুল ফারাহ মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, গত 4 আগস্ট ইডিএফ এর $30 মিলিয়ন অবৈধভাবে ঋণ দেওয়ার সঙ্গে শীর্ষ কর্মকর্তারা জড়িত, তাই যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে। এই আলটিমেটামের পর এফআইডি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ওই 4 কর্মকর্তা। 2 ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান এফআইডি সচিবের কাছে এবং পলিসি অ্যাডভাইজার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষার্থীদের সমন্বয়ক মহিউদ্দিন অভিযোগ করেন, গত 4 আগস্ট ইডিএফ তহবিল থেকে $3 মিলিয়ন আত্মসাৎ করেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। তিনি আরো বলেন, তাদের সহযোগীরা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকলে রাষ্ট্রের টাকা আবার লুট হয়ে যাবে। টাকা পেলে তারা অস্ত্র কিনে ছাত্র জনতাকে হত্যা করবে, দেশকে অস্থিতিশীল করে তুলবে। অতীতের সুযোগ বুঝে দেশের টাকা লুটের বড় ধরনের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের নামে, যে অভিযোগগুলো দিনের আলোর মতোই পরিষ্কার। 2010 সালে পুঁজিবাজার বিপর্যয়ের অন্যতম এক খলনায়ক হিসেবে তদন্ত রিপোর্টে প্রমাণিত হওয়ার পর সালমান এফ রহমান দেশব্যাপী একটি নিন্দনীয় নামও বটে। তবে এক সময় সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটি দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ হিসেবে পরিচিত ছিল। বেক্সিমকো ফার্মা এদেশের ওষুধ শিল্পে অন্যতম একটি স্থান দখল করেছিল। সেই সময় তাকে অনেকটা পরিচ্ছন্ন ব্যবসায়ী হিসেবেই চিহ্নিত করা হতো। কিন্তু যতই দিন গেছে একের পর এক তিনি জড়িয়ে পড়েছেন বিতর্কিত সব ঘটনায়। আরো সম্পদ বাড়িয়ে তোলার নেশায় পা বাড়িয়েছেন ঋণ খেলাপ, জমি জালিয়াতি এবং শেয়ার কেলেঙ্কারি ও প্রতারণার মতো অনৈতিক পথে। আর এসবের মাধ্যমে মানুষের আশ্রয়ের দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে তিনি ক্রমাগত বাড়িয়ে তুলেছেন সম্পদের পাহাড়। এসব কারণে অনেককে এমনও বলতে শোনা যায়, একজন মানুষের আর কতটা সম্পদ অর্জিত হলে তিনি অবৈধ পথে এরকম অর্থ উপার্জন বন্ধ করবেন। শেয়ার বাজারের সবচেয়ে বড় দুর্বৃত্তের অতীত ইতিহাস ঘেটে আরো জানা গেছে যে 1996 সালে শেয়ার বাজারে কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নামও এই সালমান এফ রহমান। সাম্প্রতিক বিপর্যয়ের জন্য তো বটেই, ঘটনা প্রবাহে দেখা যায় বিএনপির পতনের পরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 4 মাসের মধ্যে যে বড় শেয়ার কেলেঙ্কারি জন্ম দেয়, তার সাথেও ছিল সালমান এফ রহমানের সরাসরি যোগাযোগ। তখন কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। এই ঘটনায় 15টি প্রতিষ্ঠান ও 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু এই ঘটনার অন্যতম অংশীদার বেক্সিমকো ও শাইনপুকুরের বিরুদ্ধে মামলার কোনো অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। মামলা করার পরের দিনই প্রতিষ্ঠান দুটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। উচ্চ আদালত থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না বলে জানানো হয়। পরে আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এসইসি, কিন্তু তারপরও আজ পর্যন্ত ঘটনায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ক্ষমতাসীন দলের অন্যতম লিডার হয়ে অর্থ লোপাটের আরো বড় বড় অভিযোগ রয়েছে সালমানের নামে। জোর জুলুম আর শাস্তির ভয় এতদিন এসব অভিযোগ নিয়ে কেউ মুখ না খুললেও ধীরে ধীরে সবাই আওয়াজ তুলতে শুরু করেন সালমান এফ রহমানের মতো অর্থ লিপ্সুদের বিরুদ্ধে।